সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই এই করোনার মহামারীতে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম ক্লাসে অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ধারণা, অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রকারভেদ, অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপরও পূর্বের ক্লাসটি তোমাদের সুবিধার জন্য আমি একটু রিপিট করছি। প্রথমত ছিল অব্যবসায়িক প্রতিষ্ঠান কি। সংজ্ঞাটা বলেছিলাম ঠিক এভাবে: কোনোরূপ ব্যবসা কাজে লিপ্ত না হয়ে শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য কিংবা সমাজের মঙ্গলের জন্য অথবা সভ্যগণের মঙ্গলের জন্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে অব্যবসায়িক প্রতিষ্ঠান বলে। আবারও বলছি, কোনোরূপ ব্যবসা কাজে লিপ্ত না হয়ে শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য বা সমাজের মঙ্গলের জন্য কিংবা সভ্যগণের মঙ্গলের জন্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলে অব্যবসায়িক প্রতিষ্ঠান। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, শিক্ষক, উকিল, ডাক্তার, ব্যারিস্টার ইত্যাদি। এই অব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা দুভাগে ভাগ করেছি। প্রথমত অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান, দ্বিতীয়ত অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠান। অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ ছিল স্কুল। অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার। অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা, কল্যাণ করা, মুনাফা অর্জন নয়। এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠান। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ইত্যাদি। তারপর আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে। মূলধন জাতীয় আয়গুলির মধ্যে ছিল আসবাবপত্র বিক্রয়, অর্থাৎ সকল ধরনের স্থায়ী সম্পদ বিক্রয়। আজীবন সভ্যের চাঁদা। আর এখানে কয়েকটি দফা ছিল, 4টি দফা শর্ত সাপেক্ষ। যদি এগুলি প্রশ্নে বলা হয় যে এদিকে কি করতে হবে, যেমন অনুদান প্রাপ্তি, ভর্তি ফি, প্রবেশ ফি, উইলকৃত ধনদৌলত। এই 4টি দফাকে সাধারণত আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করি যদি শর্ত সাপেক্ষে কিছু না বলে। তারপর আমরা বলেছিলাম মুনাফা জাতীয় আয়গুলি যেমন চাঁদা, লকার ভাড়া প্রাপ্তি, চা চক্রতে মুনাফা, বিনিয়োগের সুদ, নাট্য টিকিট বিক্রয়, খেলাধুলার টিকিট বিক্রয়, চালান কর। তারপরে ছিল হল ভাড়া প্রাপ্তি, পুরাতন বা অকেজো কাগজ বিক্রয়। এগুলি ছিল মুনাফা জাতীয় আয়। তারপর আমরা মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে আলোচনা করেছিলাম। ওইগুলি ছিল, প্রথমে ছিল বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মণিহারি, প্রাঙ্গণ কর, প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, পৌরকর, অবিকর। এগুলি ছিল মুনাফা জাতীয় ব্যয়। এগুলি আমরা একটু বললাম এই কারণে, আমরা যখন পূর্বে আর্থিক বিভিন্ন অধ্যায়ে কাজ করেছিলাম সেখানে দেখেছি আর্থিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাকে র্যামেলের দিকে নজর দিতে হয়, তারপর আমরা সমন্বয়ে নজর দিই। ঠিক এখানেও অব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আমাদের কিছু কাজ আছে। আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে অঙ্ক করব, এই অঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, র্যামেলের মতো আমার আরেকটা তথ্য আমাকে জানতে হবে। সেই তথ্যটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাব, এই প্রাপ্তি ও প্রদান হিসাবটাকে আমরা একটা র্যামেল মনে করতে পারি। আমরা সকল তথ্য যেরকম চূড়ান্ত হিসাব করার সময় র্যামেল থেকে পেয়েছি, এখানেও প্রাপ্তি ও প্রদানের অঙ্ক করার জন্য আমাকে
প্রাপ্তি ও প্রদান হিসাবকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি তোমাদের সামনে এখন প্রাপ্তি ও প্রদান হিসাব উপস্থাপন করছি। তোমরা খাতা কলম নিয়ে সবগুলি লিখবে। মুখে মুখে বলছি আমরা, কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। আমিও লিখছি তোমাদের সাথে। আমরা প্রথমে যাচ্ছি প্রাপ্তি ও প্রদান হিসাব কি, এই সংজ্ঞাটা তোমরা লিখে নাও। প্রাপ্তি ও প্রদান হিসাব যে হিসাব বইতে নগদ প্রাপ্তি ও পরিশোধ সমূহ, আবারও বলছি, যে হিসাব বইতে নগদ প্রাপ্তি ও পরিশোধ সমূহ লিপিবদ্ধ করা হয়, যে হিসাব বইতে নগদ প্রাপ্তি ও পরিশোধ সমূহ লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবে কী ধরনের দফা থাকবে আমরা সেগুলি উল্লেখ করছি। প্রথমত প্রাপ্তি ও প্রদান ব্যালেন্স দিয়ে শুরু করতে হবে। কীরকম ব্যালেন্স? যেমন বলা হলো ব্যালেন্স, এরকম একটা লেখা থাকবে তারিখ 1/1/2018, এটা শুরু করতে হবে। প্রাপ্তি ও প্রদান হিসাব প্রারম্ভিক ব্যালেন্স দ্বারা শুরু করা হয়। প্রাপ্তি ও ব্যালেন্স আমরা একটা ডট ডট দিলাম। তারপর আমরা বলেছি প্রাপ্তি ও প্রদান হিসাব যেখানে সমস্ত প্রকার প্রাপ্তি আর প্রদানগুলি অন্তর্ভুক্ত করা হবে। প্রাপ্তি বলতে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি। প্রদান বলতে মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আমরা প্রথমে আলোচনা করছি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে প্রথমে আছে আজীবন সভ্যের চাঁদা। আজীবন সভ্যের চাঁদা। তো বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে লিখো, এগুলি লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। তোমাদের লেখা ছাড়া কিন্তু এগুলি মনে থাকবে না। আজীবন সভ্যের চাঁদা, কোনো সদস্য যদি সে কী করে একবারে সে ক্লাব যতদিন থাকবে তার জন্য যদি সে এককালীন টাকা দিয়ে দেয়, ওই টাকাটাকে আমরা বলবো আজীবন সভ্যের চাঁদা। এটি মূলধন জাতীয় আয়। এটি জানার আরও একটি উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের পরীক্ষায় কিন্তু খ অংশে কিংবা গ অংশে আসে অথবা ক অংশে আসে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আজীবন সভ্যের চাঁদা এটা কি? মূলধন জাতীয় আয়। তারপরে আমাদের আরেকটি এন্ট্রি দেখি, চাঁদা, মুনাফা জাতীয় আয়। চাঁদা দিয়ে আমি কোলন দিচ্ছি। একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে 3 বছরের হিসাব এখন অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেমন আমার যদি হিসাব সাল হয় 2018, আমার হিসাব সাল হচ্ছে 2018, তারা আমার গত বছরে কিছু রেফারেন্স থাকবে, পরবর্তী বছরে কিছু রেফারেন্স থাকবে। অর্থাৎ তাহলে আমাকে যেতে হবে চাঁদা নিয়ে 2017 সালে যেতে হবে। তারপর আমার হিসাব সাল 2018 সাল আসতে হবে। তারপরে যেহেতু আমার আরেকটা বছর হচ্ছে 2019। এই জাতীয় দফাগুলি হচ্ছে চাঁদা। তো অবশ্যই প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস হচ্ছে চাঁদা, এটি মুনাফা জাতীয় আয়। তারপরে আমরা যাচ্ছি চা চক্র হইতে মুনাফা। আমরা গত ক্লাসে মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। ওই ধারাবাহিকতায় আমরা এখানে ওই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয়গুলো আমরা কোথায় আনবো? ডেবিট পাশে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট পাশে কোন জাতীয় দফাগুলি আসবে? আমরা বলবো উত্তরটা কি? প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় সকল ধরনের আয় চলে আসবে। মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়। আমরা এখানে দেখছি কোন কোন দফাগুলি আমাদের মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। আমাদের পূর্বের ক্লাসে যারা পূর্বের ক্লাসটা করেছো তারা দেখো মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম, ওখান থেকে আমরা এখানে নিয়ে আসছি। তারপরে পুরাতন খবরের কাগজ বিক্রয়। কাগজ বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়। আসবাবপত্র, পুরাতন আসবাবপত্র বিক্রয়।
বিনিয়োগের সুদ। এই বিনিয়োগের সুদ হচ্ছে মুনাফা জাতীয় আয়। পুরাতন আসবাবপত্র বিক্রি হচ্ছে মূলধন জাতীয় আয়। পুরাতন খবরের কাগজ বিক্রি হচ্ছে মুনাফা জাতীয় আয়। চাঁদাটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আজীবন সভ্যের চাঁদা হচ্ছে মূলধন জাতীয় আয়। লকার ভাড়া প্রাপ্তি। লকার ভাড়া প্রাপ্তি হচ্ছে মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। লকার প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। হল ভাড়া প্রাপ্তি। হল ভাড়া প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। হল ভাড়া প্রাপ্তিকে আমরা বলবো কি মুনাফা জাতীয় আয়। এখানে অব্যবসায়িক প্রতিষ্ঠানের 4টি দফা আছে। আমি গত ক্লাসে বলেছিলাম যে 4টি দফা হচ্ছে শর্ত সাপেক্ষ বিষয়। শর্ত সাপেক্ষ বিষয় কি? 4টি দফা হচ্ছে উইলকৃত সম্পদ, অনুদান প্রাপ্তি, ভর্তি ফি, প্রবেশ ফি। কটি দফা? 4টি দফা। অনুদান প্রাপ্তি, ভর্তি ফি, প্রবেশ ফি, উইলকৃত সম্পদ, এই 4টি দফা হচ্ছে শর্ত সাপেক্ষ। এই শর্ত সাপেক্ষ হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই 4টি দফাকে কি আমরা মুনাফা জাতীয় আয় ধরবো না এই 4টি দফাকে মূলধন জাতীয় আয় ধরবো, এই বিষয়ে একটি শর্ত থাকবে, নিচে সমানে বলা থাকবে। তো বিশেষ করে যদি এগুলির কোনো শর্ত না থাকে এবং টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে এগুলিকে আমরা মূলধন জাতীয় আয় ধরে নেব। 4টি দফা কি কি? অনুদান প্রাপ্তি, অনুদান প্রাপ্তি, উইলকৃত সম্পদ, ভর্তি ফি, প্রবেশ ফি। এগুলো হচ্ছে শর্ত সাপেক্ষ দফা। এই 4টি দফা হচ্ছে শর্ত সাপেক্ষ। এই 4টি দফা হচ্ছে শর্ত সাপেক্ষ। এই 4টি দফা হচ্ছে শর্ত সাপেক্ষ। আমরা মোটামুটি প্রাপ্তি সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। তাহলে প্রাপ্তি ছিল কয় ধরনের? 2 ধরনের প্রাপ্তি ছিল। 1 মূলধন জাতীয় প্রাপ্তি, 2 মুনাফা জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তিগুলি কি এটা আমি একটু চিহ্নিত করি। যেমন আজীবন সভ্যের চাঁদা, পুরাতন আসবাবপত্র বিক্রয়। এখানে মনে রাখতে হবে শুধু পুরাতন আসবাবপত্র বিক্রয় শুধু মূলধন জাতীয় নয়, সকল ধরনের স্থায়ী সম্পদ বিক্রয়কে মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করা হয়। আবারও বলছি, শুধু পুরাতন আসবাবপত্র বিক্রয়কে কি শুধু মূলধন জাতীয় প্রাপ্তি আমরা বলবো না, সকল ধরনের স্থায়ী সম্পদ বিক্রয়কে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে ধরে নেব। তারপর আছে অনুদান প্রাপ্তি, শর্ত সাপেক্ষ মূলধন জাতীয়। উইলকৃত দ্বন্দ্ব, শর্ত সাপেক্ষ মূলধন জাতীয়। ভর্তি ফি, এটাও শর্ত সাপেক্ষ মূলধন জাতীয়। প্রবেশ ফি, এটাও শর্ত সাপেক্ষ মূলধন জাতীয়। যদি এইগুলির মধ্যে কোনো একটি দফা বলা হয় যে প্রবেশ ফিকে মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে, তাহলে অবশ্যই এটি মুনাফা জাতীয় আয় হিসাবে নিতে হবে। আমরা বলেছিলাম আর্থিক বিবরণী যখন আমরা প্রস্তুত করি তখন আমাকে কি করতে হয়? রেওয়ামিলের দিকে নজর দিতে হয়। আর কোথায় নজর দিতে হয়? সমন্বয়ের দিকে। রেওয়ামিলের দফা এবং সমন্বয়ের দফা দুটি মিলে আমরা আর্থিক বিবরণী অর্থাৎ বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি। ঠিক অনুরূপ আর্থিক বিবরণীর মতো অব্যবসায়িক প্রতিষ্ঠানেরও একটি অনেকগুলি কাজ আমাকে করতে হবে। যেমন চূড়ান্ত হিসাবে বা আর্থিক বিবরণী হিসাবে আমরা বলেছিলাম বিশদ আয় বিবরণী। এখানে আমরা করব আয় ব্যয় বিবরণী। তাহলে এই দফাগুলি আমরা কোথায় থেকে পাবো? আগে পেয়েছিলাম রেওয়ামিল থেকে, এবার আমরা পাবো এই দফাগুলি
প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে। বন্ধুগণ, আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয়গুলি নিয়ে আলোচনা করেছি। এবার মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ প্রদান সম্পর্কে আমরা ধারণা নেব। তোমরা অবশ্যই লিখবে, আমি আবারও বলছি, তোমরা এগুলি তোমাদেরকে লিখে রাখতে হবে। দেখো, প্রদান বলতে দুই ধরনের, একটি হচ্ছে মুনাফা জাতীয় খরচ, একটি হচ্ছে মূলধন জাতীয় খরচ। তাহলে প্রদান কয় ধরনের? দুই ধরনের, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। প্রথমত আমরা দেখি বেতন। বেতন, এখানে একটু কথা আছে, সমন্বয় বলতে পারে বিগত বছরের বেতন এত টাকা, চলতি বছরের বকেয়া বেতন এত টাকা। এখানে আরেকটি শব্দ চলে আসছে, বিগত বছর। আমরা বলেছিলাম অব্যবসায়িক প্রতিষ্ঠানে 3 বছরকে টানতে হয়। যেমন আমার অঙ্কের হিসাব সাল যদি ধরি 18, তাহলে আছে কত? 17, 18, 19। চাঁদা যদি 3 বছর দেওয়া থাকতে পারে, বেতনও 2 বছর বা 3 বছর হতে পারে। বেতন আমরা এটা প্রাপ্ত প্রদান দেওয়া আছে। সমন্বয় বলল বেতন আছে বিগত বছরের 1000 টাকা, পরবর্তী বছরের 2000 টাকা, চলতি বছরের বকেয়া আছে 3000 টাকা। তাহলে এখানে মনে রাখতে হবে বিগত বছর আমার এবছরের কোনো কাজ নয়, বাদ যাবে। পরবর্তী বছর এবছরে নয়, এটিও বাদ যাবে। চলতি বছর, তাহলে এটা এবছরের যুগ হবে। আমরা কি করব? বিগত বছর বাদ যাব। সরি, এখানে আমরা বাদ দেব না, সরি। এরপরে যাব ভাড়া। নাটক বাবদ, নাটক বাবদ ব্যয়। এখানে আরেকটা আমরা দফা দিতে পারতাম, নাট্য অভিনয়ের টিকিট বিক্রয়। দেখি আমরা পরে লিখব খেলাধুলা বাবদ ব্যয়। তারপরে আমরা দেব দান খয়রাত। এই বলে অক্ষর আছে, দান খয়রাত। তারপরে মণিহারি, মণিহারি। আমরা এই দফাগুলি যে লিখেছি, এই সবগুলি দফা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এই সবগুলি দফা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেমন প্রাঙ্গণ রক্ষকের মজুরি, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, এটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তারপর আমরা যদি কিছু ধরি মূলধন জাতীয় ব্যয়, যেমন আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়, এখানে সম্ভবত মাঝে মাঝে তারিখও থাকে, বলা হলো 1/7/18 এরকম তারিখ থাকতে পারে। আসবাবপত্র ক্রয়। বিনিয়োগ, এটাও মূলধন জাতীয় ব্যয়, 1/4/18 এরকম তারিখ থাকতে পারে। খেলাধুলা সামগ্রী ক্রয়, খেলাধুলার সামগ্রী, খেলাধুলার সামগ্রী ক্রয়, এই জাতীয় দফা থাকতে পারে। পুস্তক বা বই ক্রয়। আমরা এই দফাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। পুস্তক বা বই ক্রয়, এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা কিন্তু অবজেক্টিভ চলে আসে যে নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ। যেমন বললো বেতন, ভাড়া, দান খয়রাত, বই ক্রয়। তাহলে বই ক্রয়টি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। বই ক্রয় মূলধন জাতীয় ব্যয়। টেলিফোন খরচ, টেলিফোন খরচ, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। টেলিফোন খরচ মুনাফা জাতীয় ব্যয়। তারপর তোমার অভিকর, কর ও অভিকর,
কর ও অভিকর, কর অভিকর, মুনাফা জাতীয় ব্যয়, পৌরকর, পৌরকর এটি মুনাফা জাতীয় ব্যয়, পৌরকর এটি মুনাফা জাতীয় ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা মূলধন জাতীয় প্রাপ্তির মোটামুটি অনেকগুলি দফায় লিখে ফেলেছি। মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির এবং মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়েরও আমরা অনেক দফা লিখে ফেলেছি। যদি এই দফাগুলি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তাহলে এই প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নের অ্যান্সারের জন্য এখন আমরা কথা বলবো। আমরা প্রাপ্তি ও প্রদান হিসাব কেন প্রস্তুত করব, অথবা প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা কি জানতে পারি? হ্যাঁ বন্ধুগণ, তোমরা দেখো, প্রাপ্তি ও প্রদান আমরা শুরু করেছিলাম প্রারম্ভিক ব্যালেন্স, অর্থাৎ প্রারম্ভিক নগদ তহবিল দিয়ে। প্রারম্ভিক ব্যালেন্স বোঝাচ্ছে নগদ তহবিল অথবা ব্যাংকে জমা। আর আমাদের এই প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা জানতে পারবো বছরের শেষে আমাদের কত টাকা ব্যাংক ব্যালেন্স কিংবা কত টাকা নগদ তহবিল আছে। এই ব্যালেন্স বলতে একটা হতে পারে নগদ, একটা হতে পারে ব্যাংক জমা। তোমরা যদি বই থাকে সামনে, তোমরা বই থেকে দেখে নাও যে ব্যালেন্স দিয়ে দুইটি শব্দ দেওয়া আছে, একটি নগদ, একটি হচ্ছে ব্যাংকে জমা। তাহলে প্রারম্ভিক ব্যালেন্স দ্বারা যদি শুরু করা হয় তাহলে আমরা কি বাহির হবে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে? সমাপনী নগদ তহবিল কিংবা সমাপনী ব্যাংক ব্যালেন্স। ধরে নেই যে আমাদের মোটামুটি প্রাপ্তি ও প্রদানের নমুনা এরকমই। আমরা কেন করছি? সমাপনী নগদ তহবিল উদ্বৃত্ত বাই করার জন্য। উদ্বৃত্ত 31/12/18 কি বাইরে হতে পারে? সমাপনী নগদ তহবিল, সমাপনী ব্যাংক জমা। আবারও বলছি, প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের উদ্দেশ্য কি, অথবা প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা কি জানতে পারি? প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা কি জানতে পারি? তাহলে পরীক্ষায় কিন্তু এই অবজেক্টিভটা আসে যে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা কি জানতে পারি। অ্যান্সারটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে বছরের শেষে সমাপনী নগদ তহবিল কিংবা সমাপনী ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতে পারি। কি কি জানতে পারি? সমাপনী ব্যাংক ব্যালেন্স কিংবা সমাপনী নগদ তহবিল। এখানে একটি প্রশ্ন চলে আসে বোর্ড প্যানেলে অথবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এটা চলে আসে। কি পরীক্ষা? প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা কি জানতে পারি? প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা বছরের শেষে সমাপনী নগদ তহবিল কিংবা সমাপনী ব্যাংক ব্যালেন্স, কথা লিখে দিলাম, সমাপনী নগদ তহবিল। তাহলে আমার এখানে পুরোটা দেব না, এটা দিয়ে না দিয়ে সমাপনী নগদ তহবিল অথবা সমাপনী ব্যাংক ব্যালেন্স। সমাপনী নগদ তহবিল অথবা সমাপনী ব্যাংক ব্যালেন্স। তো আমরা এখানে কি করব দেখো, এরপর আমরা দুই দিকে দফাগুলি যোগ করব। আমরা দুই দিকে দফাগুলি যোগ করব। আমাদের একটি কথা স্মরণ রাখা দরকার, প্রথম পত্রে আমরা করেছিলাম নগদান বই। নগদান বই আমরা দেখেছিলাম নগদান বই অলওয়েজ মানে সর্বদাই, নগদান বই সর্বদাই কি করে? ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। তাহলে ডেবিট ব্যালেন্সটা কি? ডেবিট দিকে টাকা যদি ক্রেডিট পাশে অপেক্ষা বেশি হয় তখন তাকে ডেবিট ব্যালেন্স বলে। অর্থাৎ ডেবিট দিকে টাকা ক্রেডিট অপেক্ষা যদি বেশি হয় তাহলে বলা হয় ডেবিট ব্যালেন্স। তাহলে এখানেও প্রাপ্তি ও প্রদান হিসাব সর্বদাই ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে। আবারও বলছি, প্রাপ্তি ও প্রদান হিসাব সর্বদাই কোন ব্যালেন্স প্রকাশ করে? ডেবিট ব্যালেন্স। তাহলে প্রথমে আমি ডেবিট পাশে দফাগুলো যোগ করলাম, তারপরে ক্রেডিট পাশে লিখলাম, এবার ক্রেডিট পাশে সবগুলি দফা বিয়োগ করলাম। ক্রেডিট পাশে দফাগুলি থেকে ডেবিট পাশে সকল দফাগুলি বিয়োগ করার পর যে রেজাল্ট বাইর হলো সেই রেজাল্টের নাম হলো
নগদ ব্যালেন্স বা উদ্বৃত্ত, যাকে বলা হয় সমাপনী নগদ তহবিল অথবা সমাপনী ব্যাংক ব্যালেন্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা থেকে জানতে পারলাম প্রাপ্তি ও প্রদান হিসাব আমরা কেন প্রস্তুত করব। তাহলে এই প্রাপ্তি ও প্রদান হিসাবের কোনো গুরুত্ব আছে কি না? অবশ্যই প্রাপ্তি ও প্রদান হিসাবের গুরুত্ব আছে। আমরা হয়তো আরও এন্ট্রি আছে, আমরা পর্যায়ক্রমে এন্ট্রিগুলো আলোচনা করব। আমরা আজকে দেখে নিলাম যে প্রাপ্তি ও প্রদান অর্থাৎ অব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক করতে গিয়ে আমার অবশ্যই একটা দরকারি গুরুত্বপূর্ণ একটা হিসাব হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। এই হিসাবটা আমরা রেয়ামিলের সাথে তুলনা করব। প্রাপ্তি ও প্রদানটাকে যদি আমরা রেয়ামিলের সাথে তুলনা করি তাহলে এটার গুরুত্ব অনেক। আমরা রেয়ামিল থেকে সমস্ত প্রকার মূলধনজাতীয় মুনাফাজাত আয় ব্যয় নিয়ে যে পেয়েছিলাম, ঠিক এখানেও প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে সমস্ত প্রকার মূলধনজাতীয় এবং মুনাফাজাতীয় আয়গুলো আমরা এখানে পেয়ে যাব। এখানে অবজেক্টিভের ক্ষেত্রে আরও একটি কথা চলে আসে যে প্রাপ্তি ও প্রদান ডেবিট পাশে কোন ধরনের দফাগুলি আসে। তোমরা একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনো। প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে, প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে কোন জাতীয় দফাগুলি আসে? উত্তরটি হচ্ছে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় এগুলি আসে। আবারও বলছি, প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট পাশে কোন দফাগুলি আসে? মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয়গুলি। আরেকটি প্রশ্ন, প্রাপ্তি ও প্রদান হিসাবের কোন ধরনের দফাগুলি আসে? এখানে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় দফাগুলি এখানে চলে আসে। আবারও বলছি, প্রাপ্তি ও প্রদান হিসাবে, প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট পাশে কোন জাতীয় দফাগুলি আসে? অ্যান্সারটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবে ক্রেডিট পাশে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয় দফাগুলি আসে। এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যখন আমরা অঙ্ক করব সেখানে আমার কোন কোন হিসাব অন্তর্ভুক্ত হবে সেগুলো আমরা একটু দেখি। প্রথমত আমাকে দেখতে হবে ক প্রারম্ভিক মূলধন তহবিল। এটা নির্ণয় করতে হবে। খ আয় ব্যয় হিসাব অথবা বিবরণী। যদি এটা সনাতন পদ্ধতি হয় তাহলে আমরা বলবো হিসাব, যদি আধুনিক পদ্ধতি হয় তাহলে বলবো আমরা এটাকে বিবরণী। গ ঊর্ধ্বতপত্র, ঊর্ধ্বতপত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তো বন্ধুগণ, আজ আমরা আর বেশি বাড়াবো না। তোমরা আমার এই ক্লাসগুলি গুরুত্ব সহকারে খাতায় লিখে অবশ্যই বাসায় বুঝে মুখস্থ করবে, মুখস্থ নয় এটা বুঝবে। আর পরিশেষে তোমাদেরকে আমি বলতে চাই, বর্তমানে দেশে যে অবস্থা, পেপার টিভি রেডিও খুলে দেখি বিভিন্ন ধরনের অঘটন, আর এই অঘটনের মূলে রয়েছে মাদক। আমরা সবাই সোচ্চার হতে হবে, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মাদককে না ঘোষণা করতে হবে। মাদক আমাদের জীবন থেকে কোনো ক্রমে যাতে আমাদের জীবনে ব্যবহারের যুগে না আসে। মাদক পরিশেষে তোমাদেরকে আমি বলবো যে আমি যে দুইটি ক্লাস তোমাদের করেছি, ক্লাসগুলি প্রত্যেকটি ভাষায় বারবার লিখবে। লিখলে তোমাদের এগুলি আয়ত্ত হয়ে যাবে। ধন্যবাদ। আজ আর নয়।